বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এনজোর লাল কার্ডে কপাল পড়ে আর্জেন্টিনার, পুরস্কারেও স্প্যানিশদের জয় জয়কার। গোল্ডেন বল রদ্রির, গ্লাস সিমনের হৃদয় ভাঙল আকাশে সাদা সমর্থকদের। আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। এতদিন যে খেলাটা দেখে আসছি, আজকে টোটালি আমরা ওই আর্জেন্টিনাকে পাই নাই। আমাদের কষ্টটা ওয়ার্ল্ড কাপ হেরে দেওয়া না, আমরা মেসিকে আর খেলতে দেখতে পারবো না। Where is Leo Messi now? We can see here, Messi is a cry baby. The game was amazing. We have one sad and one happy. The World Cup goes Spain! ডিসেম্বরের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্ক্যালোনের, অজানা মেসির ভবিষ্যৎ। Y me duele el alma. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি, ইতিবাচক সাড়ার আশা ঢাকার। রায় কার্যকরের প্রক্রিয়া চলমান, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থানের শঙ্কা। ইরান যুদ্ধের জেরে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ খোদ সরকারের। আমদানি ব্যয়ের চাপে রিজার্ভ, পরিস্থিতি মোকাবেলায় নবায়নযোগ্য ব্যবস্থার জোর মন্ত্রীর। বৃষ্টির ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, খুলে দেয়া হলো জলকপাট। পুনর্বাসনের অভাবে কান্না থামছে না কক্সবাজারের পাহাড়ে, ঝুঁকিতে লাখো মানুষ, দ্রুত সমাধান দেখছে না পুলিশ। এবং মশা নিধনে কাজ করছে না বর্তমান প্রযুক্তি, দেশীয় রাসায়নিক ব্যবহারে সমাধানের আশা এলজিআরডি মন্ত্রীর। সিঙ্গাপুরে সফল পদ্ধতি দেশে প্রয়োগের তাগিদ চিকিৎসকদের। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। আর্জেন্টিনাকে অসহায় করে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনার সঙ্গী করে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ পাশে নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তরেস, রদ্রি, লামিনে ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ, শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিনে ইয়ামালের প্রচেষ্টা, নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়ে চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলের শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি, এরপরই দলকে রক্ষা করেন মন্টিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার্ড গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে, তবে এবারও দাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি।
11 জন নিয়ে মাঠে নামলো, এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য, আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিটে অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামের ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়। আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শিরোপার মঞ্চে হৃদয় ভাঙল আকাশী নীলদের। আর্জেন্টাইন ভক্তদের চোখে মুখে যখন বিষাদের ছায়া, স্প্যানিশ শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী হয়ে রইলেন নিউ ইয়র্ক নিউ জার্সির 80,000 দর্শক। মেটলাইফ স্টেডিয়াম থেকে দর্শক প্রতিক্রিয়ার বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, তাও আবার শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও গোলের দেখা নেই। ভাবা যায় কোটি কোটি দর্শকের হৃদস্পন্দন যেন বাড়িয়ে তোলেন আর্জেন্টাইন আর স্প্যানিশ ফুটবলাররা। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার জাল স্পর্শ করে স্পেনের গোল। উল্লাসে ফেটে পড়ে লা রোহারা। একে একচেটিয়া ফুটবল বললে হয়তো খুব একটা ভুল হবে না। পুরো সময়টা দাপটের সাথে খেলেছে স্পেন। স্ক্যালোনি শিষ্যরা এদিন এতটা নির্জীব হয়ে পড়লেন কিভাবে? লিওনেল মেসিকে তো চোখেই পড়েনি খুব একটা। গোল্ডেন বুট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হবার চাপে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। হতাশ আর্জেন্টাইন শিবিরে। অ্যামেজিং ছিল। উই ওয়ার রুটিং ফর আর্জেন্টিনা, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। এন্ড স্পেনের উইনটা অ্যামেজিং। গেমটা অনেক ভালো ছিল, আমরা এনজয় করেছি। যদিও মেসি জিতবে আমরা সেটা আশা করেছিলাম, মেসি জিতে নাই, বাট স্পেন প্লেড বিউটিফুল ফুটবল এন্ড ফুটবল জিতেছে এট দি এন্ড। The game was amazing. We have one sad and one happy supporter here. The sad one is behind there. It was an amazing, very defensive game though. তবুও বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের প্রশংসা করতে ছাড়লেন না তারা। Hey, the Bangladesh people, I love you. Thank you. Hey, vamos, vamos. ফাইনাল একপেশে হলেও ভালো ফুটবল দেখেছে বিশ্ব। ম্যাচের শুরুতে সমাপনী আয়োজন কিংবা হাফ টাইম শো ছিল দুর্দান্ত। উত্তর আমেরিকা আর ইউরোপীয় ফুটবলের নৈপুণ্য, সেই সঙ্গে মেডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জগৎ বিখ্যাত শিল্পীদের সুরমূর্ছনা। আর কি চাই? এবারের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের থিম ছিল ভালোবাসা। গানে গানে সেই বার্তাই শুনিয়েছেন শিল্পীরা। যুদ্ধ বিগ্রহ আর অশান্ত অস্থির বিশ্বে প্রায় 1.5 মাস খানিকটা তা ভুলিয়ে রেখেছিল ফিফা বিশ্বকাপ। সমাপনী ফাইনালের থিম ভালোবাসা বজায় থাকুক বিশ্বজুড়ে, ছড়িয়ে পড়ুক পৃথিবীময়, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। রাজ্যে খানে বড় পর্দায় খেলা দেখে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরেছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন রাজধানীর ফ্যান জোনের প্রাণকেন্দ্র হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সবখানে ছিল একই চিত্র। তবে উল্লাস করেছেন স্পেনের সমর্থকরা। গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল ঘিরে ঢাকার আর্জেন্টিনার সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। কিন্তু বিশ্বকাপের শেষ হুইসেল বাজতেই আকাশী নীল সমর্থকদের সেই উচ্ছ্বাস হারিয়ে যায়। চোখ জুড়ে কেবলই স্বপ্নভঙ্গের হতাশা। আর্জেন্টিনাকে যে জন্য সাপোর্ট করে, যে খেলাটার জন্য আমরা সাপোর্ট করে, এতদিন যে খেলাটা দেখে আসছি, আজকে টোটালি আমরা ওই আর্জেন্টিনাকে পাই নাই। মেসির পায়ে যে বল দেখলাম না, এটা খুব আফসোস।
মানে খুবই খারাপ লাগতেছে এটা। আমরা আজকে হারছি কিন্তু সামনে জিতবো ইনশাল্লাহ। বিশ্বকাপ হেরে কেঁদেছেন এলএম10, তবে সমর্থকরা কষ্টের মাঝে মেসির উপহার দেওয়া অসংখ্য জাদুকরী মুহূর্তের মাঝে খুঁজেছেন সান্ত্বনা। আমাদের কষ্টটা ওয়ার্ল্ড কাপ হেরে দেওয়া না, আমরা মেসিকে আর খেলতে দেখতে পারবো না, এটাই আমাদের কষ্ট। লিওনেল মেসির লাস্ট খেলা কিংবা ওনার বিদায়ের সময় তার হাতে ট্রফিটা দেখতে পারলাম। আর্জেন্টিনার সমর্থকদের হতাশার মাঝে স্পেনের জয় উদযাপন করেছে ভক্তরা। তরুণ ইয়ামালের কাছে অভিজ্ঞ মেসির পরাজয়, তবুও তারা এলএম10কে মানছেন সর্বকালের সেরা। There is no debate. Messi is the only goat, but so disappointed for him. ডিবু মার্টিনেজের পারফরমেন্স ছাড়া আর কারোর পারফরমেন্স এরকম আসলে প্রেইজ করার মতো ছিল না। ফাইনাল হারাতে তো আক্ষেপ থাকে, কিন্তু আমার মেসি একবার ওয়ার্ল্ড কাপ জিতছে, আমরা দেখতে পারছি। আমি অনেক লাকি আসলে এটার জন্য। কোনো অপশন নাই, মেসি সবসময় গোট ছিল, আছে এবং থাকবে। মেসির উপরে কোনো গোট কখনো আসে নাই, আসবেও না। মেসি অল টাইম গোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগে নানা আয়োজন ছিল, তবে মেসিদের হারে ভাটা পড়েছে তাদের উৎসব। আর্জেন্টিনার দুই কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা আর মেসির বিশ্বকাপ যাত্রা শেষ হলো অশ্রুসিক্ত নয়নে। ডিয়াগো 90 আর এলএম10-এর 2026 বিশ্বকাপে হার। দুই বিশ্বকাপের চিত্রনাট্য একই, লাল কার্ডে দুজনেরই কপাল পুড়ল, টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না এই দুই কিংবদন্তির। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এক গোল্ডেন বুট ছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রানার্স আপ ট্রফি আর মেডেল ছাড়া কিছুই পায়নি আর্জেন্টিনা। গোল্ডেন বল, গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লা রোহারা। 104 ম্যাচের সমীকরণ শেষে বিশ্বসেরা স্পেন। মাঠের পারফরমেন্স দিয়ে লা রোহারা জিতে নিয়েছে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস পুরস্কার। অন্যদিকে রানার্স আপ ট্রফি ছাড়া আর কিছুই ভাগ্যে জোটেনি আর্জেন্টাইনদের। 48 দলের মহারণে শিরোপা নির্ধারণী ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। 8 ম্যাচে গোল হজম করেছেন কেবল একটি। বিশ্বকাপের ইতিহাসে টানা 650 মিনিট গোল কনসিড না করার রেকর্ড গড়েন তিনি। গোল পোস্টের নিচে অসাধারণ রিফ্লেক্স আর দুর্দান্ত সব সেভে স্পেনের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন। গোল্ডেন গ্লাভস তো নিঃসন্দেহে তারই জেতার কথা। এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নেতৃত্বে স্পেনকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন এই মিডফিল্ডার। এর আগে স্পেনকে 2024 সালে ইউরো জিতিয়েছেন রদ্রি। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 19 বছর বয়সী পাও কুবার্সি। স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কুবার্সি। নিখুঁত পাসিং এবং ম্যাচে অসাধারণ নিয়ন্ত্রণে বাজিমাত করেছেন এই ডিফেন্ডার। এছাড়া বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফেরান তোরেস। বিশ্বকাপের অন্যতম মর্যাদার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। 8 ম্যাচে 10 গোল আর 4 অ্যাসিস্টে এই পুরস্কার নিজের করে নেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া লিওনেল মেসির 21 গোল টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ 22 গোলের মালিক তিনি। মাত্র 3টি বিশ্বকাপে 22টি ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন কিলিয়ান। গোল আর অ্যাসিস্ট সংখ্যা কত হলে সেই গোল্ডেন বুট মেসির হাতে উঠবে তা নিয়ে ফাইনালের আগে বেশ সমীকরণের অঙ্ক কষেছেন আর্জেন্টাইন ফ্যানরা। তবে ফাইনালে বড্ড নীরব ছিলেন ফুটবলের এ মহাজাদুকর। মাঠ ছেড়েছেন কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই। লিওনেল মেসি এবারের বিশ্বকাপ শেষ করেন 8টি গোল আর 4 অ্যাসিস্টে। আর্জেন্টিনা নিজেদের চিরাচরিত খেলা ফাইনালে দেখাতে না পারলেও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেনি স্পেন। গোলকিপিং, ডিফেন্স, মধ্যমাঠ, আক্রমণ, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সেরা খেলাটাই খেলেছে স্পেন। বিশ্বকাপের সঙ্গে জিতে নিয়েছে মহামূল্যবান তিনটি পুরস্কার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আবারও হৃদয় ভাঙল লিওনেল মেসির। ফাইনাল হারের পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। শিরোপা নির্ধারণী ম্যাচে তার নিষ্প্রভ পারফরমেন্স বাড়িয়েছে সেই হতাশা। 120 মিনিটে গোল মুখে কোনো শট নিতে পারেননি এলএম10। তাতে শূন্য হাতে শেষ করলেন 2026 বিশ্বকাপ যাত্রা।
10 বছরের একটা চক্র পূরণ করলেন লিওনেল মেসি। 2016-তে যেই মাঠে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অবসর, সেখানেই হয়তো খেলে ফেললেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিলল এক দশক আগের সেই পুরনো মেসির। গোটা টুর্নামেন্টে যার জাদুতে উঠছিল আকাশী নীল শিবির, ফাইনালে তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেমনটা ছিল তার 2014-র ফাইনালের পারফরমেন্স। 120 মিনিটে প্রতিপক্ষের গোল মুখে কোনো শটই নিতে পারেননি LM10, তৈরি করতে পারেননি গোলের সুযোগ। স্পেনের ডি বক্সে 5 হওয়াতে পর্যন্ত পারলেন না। সফল ক্রস একটা, আর বল হারিয়েছেন তার দ্বিগুণ। বরং মেসিকে মাঠে রাখতে চেয়ে হুলিয়ান আলভারেজকে তুলে নেয়া বড় ক্ষতি করেছে আর্জেন্টিনার। এরপরে আলবিসেলেস্তে হয়ে পড়ে আরও অসহায়। স্পেনও নিয়ে নেয় লিড। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা তো দূরে থাক, ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক পেশে এক ফাইনালে হতশ্রী পারফরমেন্সে সব হারালেন মেসি। 24 ঘন্টা আগেও যাকে ব্যালন ডিওরের বিবেচনায় নেওয়া হচ্ছিল, 24 ঘন্টা পর তার একমাত্র অর্জন ওই রানার্স আপ মেডেল। গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল জুটল না কিছুই। ক্যারিয়ারে সর্বজয়ী এই ফুটবলারের জন্য এমন ব্যর্থতা বদলাবে না কিছুই। তবে গোটা টুর্নামেন্টে মেসির ওপর অতি নির্ভরতা ডুবিয়েছে আর্জেন্টাইনদের। যৌথভাবে সর্বোচ্চ 4 ফাইনাল হারের তালিকায় জার্মানদের সঙ্গী হল লিওনেল স্ক্যালোনির দল। পারফরমেন্স মলিন হলেও এদিন মাঠে নেমেই একাধিক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলা, সবচেয়ে বেশি 3 বার ফাইনালের নেতৃত্ব দেয়া। LM10-এর সঙ্গে এসব মাইল ফলকে নেই অন্য কারো নাম। চলতি বিশ্বকাপে ভেঙেছেন দিয়াগো মারাদোনার অ্যাসিস্টের রেকর্ডটাও। তবে এসব রেকর্ড কি আর সন্তুষ্ট করতে পারবে 8 বারের ব্যালন জয়ীকে? ফাইনাল হুইসেলে কান্নায় ভেঙে পড়েন। স্থির হয়ে বসেছিলেন মাঠের এক কোণে। টানা 4 ফাইনাল জেতা এই ফুটবলার হয়তো ফিরে গেলেন 10 বছর আগের সেই দিনে, কোপা আমেরিকার হারে যিনি বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। ফাইনাল হারের পর সংবাদ সম্মেলনে আবেগ আপ্লুত হয়ে পড়েন লিওনেল স্ক্যালোনি। কান্না বিজড়িত কণ্ঠে বলেন, নিজের দল নিয়ে গর্বিত তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতানো কোচ ইঙ্গিত দেন ডিসেম্বরের পরই ছাড়তে পারেন গুরুদায়িত্ব। যদিও লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছেন আলবিসেলেস্তে কোচ। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। De estar en el lugar que estoy, ese lugar. টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র এসেছিল আর্জেন্টিনা দল, সেই স্বপ্ন পূরণ হয়নি। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত দারুণ ফুটবল খেলেছে আর্জেন্টিনা দল, অনেকের প্রশংসা কুড়িয়েছে, হয়েছে সমালোচনাও। কিন্তু ফাইনালে দুর্দান্ত এক স্পেন দলের সামনে মুখ থুবড়ে পড়ে লিওনেল স্ক্যালোনির সব কৌশল। বিশ্বকাপ ফাইনাল হারের পর আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারেননি লিওনেল স্ক্যালোনি। Soñado para todos. আমার খুবই কষ্ট হচ্ছে, তবে এটাও জানি ছেলেরা মাঠে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। এই দলটার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সত্যি বলতে স্পেনই ভালো খেলেছে, তবু এই দল যা করেছে তা নিয়ে আমার অসংখ্য গর্বের স্মৃতি থাকবে। আমরা যা অর্জন করেছি সেটার যথাযথ মূল্যায়ন করা উচিত। আজ আমরা দেখিয়েছি কিভাবে হার মেনে নিতে হয়। আমরা ম্যাচ হেরেছি এবং সেটি মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে এতদিন ধরে যা করেছি তা ভুলে যাওয়া যাবে না। লিওনেল স্ক্যালোনি কথা বলেছেন তার ভবিষ্যৎ নিয়েও। স্ক্যালোনির সাথে এর চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসেম্বর পর্যন্ত তিনি আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন। তবে এরপর তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত জানাননি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকি তাপিয়ার সঙ্গে বৈঠক করতে চান লিওনেল স্ক্যালোনি এবং এরপরই তিনি সিদ্ধান্ত নেবেন ভবিষ্যতে তিনি আর্জেন্টিনা দলের কোচ থাকবেন কিনা সরে যাবেন। En mi vida pensé que pensamos todos los chicos del cuerpo técnico. লিওর সঙ্গে তার বিষয়ে এখনো কথা হয়নি। আমার বিষয়টা নিয়ে আমি সভাপতির সঙ্গে কথা বলবো। আমি কি করতে চাই সে বিষয়ে একটা ধারণা আছে। আপাতত চুক্তির মেয়াদ পূরণ করব, তারপর দেখা যাবে। একটু সময় নিয়ে ভাবতে হবে। Volver a resetearse, volver a formar un grupo como este. আর্জেন্টিনা দল তাদের ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী সময় কিন্তু পার করেছে লিওনেল স্ক্যালোনি এবং লিওনেল মেসির এই জুটির সময়।
যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। সম্প্রতি পলাতক আসামিদের ফিরিয়ে আনতে এ সংক্রান্ত একাধিক চিঠি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পলাতক যেসব আসামির সাজা হয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায়ে কার্যকর করার প্রক্রিয়া চলমান। প্রয়োজনীয় সব ক্ষেত্রেই ভারতকে চিঠি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে বাংলাদেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব। সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেছে জুলাই বিপ্লব, আর রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তির উত্থানের শঙ্কা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিটি ক্যাম্পাসে তরুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, সরকারের সমালোচনা করলেও এখন আর গুম হওয়ার শঙ্কা নেই। জুলাই সনদ, এটা নিয়ে সরকার বা সরকারি দল, সরকারের সাথে বিরোধী দলগুলো আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার যে আশা দেখিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশেও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে, সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এ সময় এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণের সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের জেরে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ সরকার। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে, যা রিজার্ভে চাপ তৈরি করছে। আগামী দিনে কোন দিকে যাবে পরিস্থিতি তাও অজানা। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত থামতে না থামতেই ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা বাড়ছে। এর ফলে আবারও অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি খাত। এতে বিপাকে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলো।
সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জ্বালানি আমদানিতে প্রায় $2 বিলিয়ন ব্যয় হয়েছে। এর ফলে চাপ পড়ছে রিজার্ভে। আগামী দিন নিয়ে শঙ্কা জানিয়ে মন্ত্রী আরো বলেন, এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানি সমাধান। ফসিল ফুয়েল দিয়ে কেনাও কঠিন হয়ে গেছে। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে in 2 months I had to spend $2 billion to import petrol and other thing. তো এটা তো একটা যে কোনো একটা দেশের জন্য তার রিজার্ভের উপর একটা বিরাট প্রেশার। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, বিগত সরকার সমুদ্র জয় করলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ আহরণে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি, অথচ প্রতিবেশী দেশগুলো এ খাতে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন, সমাজ কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানিতে উন্নয়ন সহযোগীদের আরও বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন। গত 17 বছর আমরা সমুদ্র বিজয় করেছি, আমরা দেখেছি আনন্দ মিছিল দেখেছি, আলোকসজ্জা দেখেছি, কিন্তু সমুদ্রের পানি রয়ে গেছে, পানির মধ্যে কিছু আনতে পারিনি আমরা, ইভেন মাছও আনতে পারিনি আমরা। কিন্তু আশেপাশে যাদের সাথে নাকি আমরা বিজয় করছি তারা গ্যাস বের করে, গ্যাস পাইপলাইন করে অলরেডি বার্মা, চায়নাতে পাঠাচ্ছে, আর ইন্ডিয়া গ্যাস করে তারা নিয়ে চলে যাচ্ছে। মন্ত্রী জানান, দেশে 10,000 মেগাওয়াট সক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। 10,000 মেগাওয়াটের এনার্জি ইম্পোর্ট বন্ধ হবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। উজানের ঢল আর বৃষ্টিতে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, পৌঁছেছে বিপদসীমার কাছাকাছি। পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে ব্যারাজের 44টি জলকপাট। নদী তীরবর্তী এলাকায় মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে 48 ঘন্টায় তিস্তার পানি বাড়তে পারে। এদিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিপদসীমার কাছাকাছি তিস্তার পানি। উজানের ঢল আর বৃষ্টিতে বাড়তে শুরু করেছে নদীর স্রোত। সোমবার সকাল 7টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ছিল বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে, তবে দুপুর 12টায় তা কমে আসে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে। তিস্তার পানি বাড়লেও নিচু এলাকায় এখনো কোনো প্রভাব পড়েনি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাট। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে কাজ চলছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে সোমবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া আর বাকি যে 7টা বিভাগ আছে সব বিভাগের জন্যই ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছি, পাশাপাশি বলেছি যে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ। নিষ্কাশনের ব্যবস্থা কম থাকায় অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে যায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। মতিঝিলের শাপলা চত্বরের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি বলেন, বৃষ্টির পানি খালে বিলে ধারণ করার ব্যবস্থাও কম, তাই খাল বিল দখলমুক্ত করতে হবে। একটু বৃষ্টি হলেই যে আজকে পানি জমে যায়, এর মূল কারণটাই হলো যে আজকে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কম। এই বৃষ্টির পানি খোলা খাল বিলে যে ধারণ করব সেই সম্ভাবনাও কম, কারণ আজকে খাল বিলগুলো সব ভরাট হয়ে গেছে, না হয় দখল হয়ে গেছে। এগুলোর হাত থেকে আমাদের এই খাল বিলগুলোকে মুক্ত করতে হবে। ডেঙ্গু মোকাবেলায় মশা নিধনে কাজ করছে না বর্তমান প্রযুক্তি। দেশীয় রাসায়নিক ব্যবহারে সমস্যার সমাধানের আশা প্রকাশ করেছেন এলজিআরডি মন্ত্রী। এদিকে সিঙ্গাপুরের সফল পদ্ধতি দেশে প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। জমে থাকা পানিতে বংশ বিস্তার করে ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশা। তাই বর্ষা মৌসুমে বাড়ে এই মশার সংখ্যা, সঙ্গে রোগের প্রকোপও।
মশা নিধনে ব্যবহার করা ওষুধের কার্যকারিতা নিয়ে কয়েক বছর ধরেই চলছে বিতর্ক। এমন প্রেক্ষাপটে সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বিদেশে মশা নিধনে সফল প্রযুক্তি দেশে আনার পরামর্শ তাদের। এক ধরনের ব্যাকটেরিয়া আছে ওল্ড ব্যাকটেরিয়া। এই ওল্ড ব্যাকটেরিয়াতে যদি আপনি এডিস মশাকে ইনফেক্ট করেন তাহলে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না। এইভাবে সিঙ্গাপুর 70% জায়গায় এডিস মশার প্রোগ্রাম নিতে পেরেছে, এই জন্য ওরা সফল হয়েছে। তাহলে আমাদের দেশেও এটা করার সুযোগ আছে। আমাদের দেশে ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওল্ড ব্যাকটেরিয়াটাকে বাংলাদেশে ইম্পোর্ট করার চেষ্টা করতে হবে। কিন্তু এটার জন্য আমাদের দেশের সরকারকে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মশা নিধনে কাজে আসছে না বিদ্যমান রাসায়নিক, নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ দ্রুত শুরুর তাগিদ দেন তিনি। মশা নিধনের জন্য যে সমস্ত টেকনোলজি আমরা ব্যবহার করে আসছি, যে সমস্ত কেমিক্যালস আমরা ব্যবহার করে আসছি, সেগুলো ঠিক সেইভাবে উপযুক্ত ভাবে কাজ করতে পারছে না। মশা নিয়ন্ত্রণের জন্য দ্রুত উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকারের যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। মশা নিধনে সিটি কর্পোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হলে সরকারের সার্বিক উন্নয়ন কাজে ইতিবাচক প্রভাব আসবে বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী। লার্ভা নিধন করাই হচ্ছে আমাদের প্রধান কাজ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ভারতের পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির পদযাত্রা ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আটক বেশ কয়েকজন, মোবাইল ইন্টারনেট বন্ধ। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সকালে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি জানায়, 2020 সালে পল্লবী থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে 2024 সালের সেপ্টেম্বরে একই মামলায় আদালত থেকে জামিন পান শাহেদ। তবে পরবর্তী আইনি প্রক্রিয়ায় জারি হওয়া পরোয়ানার ভিত্তিতে তাকে আবারও গ্রেফতার করা হয়েছে। করোনা মহামারীর সময় রিজেন্ট হাসপাতালকে ঘিরে আলোচিত নানা অভিযোগের পর একাধিক মামলায় গ্রেফতার হন শাহেদ। শিশু ধর্ষণ ও হত্যার আলাদা মামলায় চুয়াডাঙ্গা, মাগুরা ও চট্টগ্রামে 3 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 2023 সালের 21 ডিসেম্বর চুয়াডাঙ্গার জীবননগরে শিশু মরিয়মকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ভ্যান চালক আবুল হোসেন ফটিক। এই ঘটনায় নিহতের বাবা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোক্তাগির আলম তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। এদিকে মাগুরায় 2022 সালের 17 মার্চ স্কুল ছাত্রী রাজিয়া খাতুনকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী হাসান শেখ। আদালত 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে হাসানকে ফাঁসির আদেশ দেন। এছাড়া 3 বছর আগে চট্টগ্রামের পাহাড়তলীতে 10 বছর বয়সী স্কুল ছাত্রী আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় একমাত্র আসামি রুবেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এবার বিমান ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে থমকে গেছে 2027 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। ন্যায্য ভাড়া কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব বলছেন, হজ ফ্লাইটের ব্যয় নির্ধারণ হতে পারে 1,30,000 টাকা। খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে বলে আশা করছে হাব। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে কমাতে হবে ব্যয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জন হজযাত্রীর, কিন্তু একাধিকবার রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েও পূরণ হয়নি সে কোটা। কারণ হিসেবে বারবার উঠে আসছে আকাশ ছোঁয়া বিমান ভাড়া। তথ্য বলছে সদ্য শেষ হওয়া হজ ফ্লাইটের ভাড়া ছিল যাত্রীপ্রতি 1,54,830 টাকা। বাংলাদেশ বিমান 2027 সালের জন্য দুদফা ভাড়া কমিয়ে প্রস্তাবনা দেয় 1,35,000 টাকার, কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি ছিল আরও কমানোর। এর মধ্যে সম্প্রতি হজ ফ্লাইটের ভাড়া 1 লাখের নিচে রেখে প্রস্তাবনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে সরকারি বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবে সময় সংবাদকে ধর্মসচিব জানান, আলোচনার পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী হজ প্যাকেজের লক্ষ্যে আগামী বছর বিমান ভাড়া কমবে প্রায় 24,000 টাকা। আমাদের হাতে হলো টোটাল খরচে 4 ভাগের 1 ভাগ। বিমান ভাড়াটা কমাতে পারলে কিছু কমে। ওনারা 1,42,000 টাকা চেয়েছিলেন, তারপরে 1,35,000 টাকা তো চিঠি দিয়েছেন, কিন্তু এটা এখনো চূড়ান্ত না। এই বিষয়ে তারা আশা করে যে আর একটু কমবে। চলতি বছরও কোটার চেয়ে হজ যাত্রী কম ছিল প্রায় 50,000। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে ভাড়া কমলে পূরণ হবে হজ কোটা। 1,54,000 থেকে যদি কমে যায়, এখানে আমাদের অনেক হাজি বেড়ে যাবে এবং আমাদের কোটা ফিল আপ হয়ে যাবে। শুধু ফ্লাইটের ভাড়া নয়, নিয়ন্ত্রণে আনতে হবে এজেন্সিগুলোর অনিয়ম, বলছেন বিশেষজ্ঞরা। রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কে স্ট্রেংথেন করতে হবে। হাজি বান্ধব একটা করা সবসময় এটা মাথার মধ্যে থাকা উচিত। হজ ফ্লাইটের ভাড়া কমার সিদ্ধান্ত স্বস্তি দিলেও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী বছর সৌদি আরবে হাজিদের অন্যান্য ব্যয় বাড়বে প্রায় 1200 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। রোববার রাতেও ইরানে আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে তেহরান। সেনা নিহতের জেরে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কৌশলগত সুবিধা অর্জনের পরই যুদ্ধ শেষ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা সহ বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিহত মার্কিন সেনাদের সম্মানেই ইরানে আক্রমণ চালানো হচ্ছে। হামলায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে তেহরান। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন রাডার, ড্রোন হ্যাঙ্গার ও বিমান সরঞ্জামের গুদামে আক্রমণের দাবি করেছে ইরান। পাশাপাশি জর্ডানের আকাবা বিমানবন্দর ও আল আজরাক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে আইআরজিসি। সম্ভাব্য অভিযানের আশঙ্কায় বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাসও। এদিকে ইরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তেহরানকে যে কোনো চুক্তির শর্ত বাস্তবভাবে মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন পরিস্থিতিতে যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা অর্জনের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুদ্ধের অবসান হতে পারে সামরিক বিজয় বা আলোচনার মাধ্যমে। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতে পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টির ডাকা পদযাত্রা কর্মসূচি ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। সোমবার সিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল থেকে কর্মসূচিতে যোগ দিতে যাওয়া দলটির সদস্যদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন আহত হন। এর আগে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে পার্লামেন্ট অভিমুখে কর্মসূচির ডাক দেয় সিজেপি। তবে শুধু যন্তর মন্তরে বিক্ষোভের সুযোগ দিলেও এই পদযাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। একই সঙ্গে বড় জমায়েত ও মিছিল নিষিদ্ধ করা হয়। রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লির কিছু কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধের কথাও জানিয়েছে গণমাধ্যম এনডিটিভি। আবারও বিশ্বকাপের খবর।
ম্যাচ জুড়ে মেসিকে আটকে রাখার রহস্য উন্মোচন করলেন স্প্যানিশ কোচ লুই দে লা ফুয়েন্তে। স্পেনের ফুটবলাররা বলের কন্ট্রোল রাখার পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন করায় সফল হয়েছে বলে মত তার। শ্রদ্ধা জানালেন প্রতিপক্ষ কোচের প্রতি। শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ডিফেন্ডার কুকুরেয়া টানা 7 ম্যাচে ক্লিন শিট রাখার কৃতিত্ব গোটা দলকে দিলেন গোলরক্ষক উনাই সিমন। নিউ ইয়র্কের মেটলাইফে 16 বছরের অপেক্ষার সমাপ্তি। শিরোপা নিয়ে ফাইনালের শহর ছেড়েছে স্পেন। উচ্ছ্বাস উন্মাদনায় ভাসছেন ফুটবলাররা। কোচ হিসেবে অমরত্ব পেয়েছেন লুই দে লা ফুয়েন্তে। ইউরোর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুললেন এই স্প্যানিশ মাস্টার ট্যাকটিশিয়ান ফুয়েন্তে অবশ্য জয়ের অবদান দিলেন ফুটবলারদের, যাদের বয়স ভিত্তিক স্তর থেকে গড়ে তুলেছেন নিজ হাতে। এই জয় তাদের প্রাপ্য ছিল বলে মত তার। দেখুন, তারা ভালো ফুটবলার হওয়ার আগে ভালো মানুষ। এই জয় লম্বা এক যাত্রার ফল। সবাই একে অন্যকে সহযোগিতা করেছে। শুরু থেকে একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি আমরা। সময় যত এগিয়েছে ভুল শুধরে পরিপক্ক হয়েছে। 2010 সালের বিশ্বকাপ জয়ের ঘটনা আমার মনে আছে। তাই গোল করার পর ছেলেদের বলেছি শান্ত থাকতে। ম্যাচ শেষে প্রতিপক্ষকে শ্রদ্ধা জানাতে ভুলেননি। বিশেষ করে আসলো লিওনেল মেসির কথা। কিভাবে এই বিশ্বসেরাকে আটকে রাখলো লা রোহারা। কথা বলেছেন শিষ্য স্ক্যালোনিকে নিয়েও। স্ক্যালোনি যা করেছে তা নিয়ে গর্ববোধ করা উচিত। টানা 2 বার বিশ্বকাপের ফাইনাল খেলা সহজ কথা নয়। সে দারুণ কোচ, তাকে শ্রদ্ধা জানাই। মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা অবশ্যই ছিল। সে এমন ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। আমরা সব সময় চেয়েছি বলের কন্ট্রোল রেখে মেসিকে আটকে রাখতে। ছেলেদের ধন্যবাদ, তারা সঠিকভাবে করতে পেরেছে। অতিরিক্ত সময়ে বলেছিলাম সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, এভাবে খেলাটা চালিয়ে যেতে। আসর জুড়ে দুর্দান্ত ছন্দ দেখিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেয়া। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু করবেন শরীরে। ম্যাচ শেষে কথা বলেছেন তা নিয়েও। 7 ম্যাচে দলকে ক্লিন শিট রেখেছেন উনাই সিমন, জিতেছেন গোল্ডেন বুটও। তবে কৃতিত্ব দিলেন গোটা দলকে। আর পেদ্রো পোরো এখনো ভাসছেন স্বপ্নে। এটা অবিশ্বাস্য। আমরা যা করেছি আমাদের পরিশ্রমের ফল। হ্যাঁ, কোচের ট্যাটু করব বলেছি, তবে এখনো ভাবিনি কোথায় ট্যাটু করব। একটু বিশ্রাম নিয়ে ভাবতে চাই কোথায় করা যায়। এটা দারুণ বিষয় যে 7 ম্যাচে ক্লিন শিট রাখা, মাত্র 1টি গোল হজম করা। তবে এই কৃতিত্ব আমার একার নয়, গোটা দল দারুণ খেলায় গোল্ডেন গ্লাভস জেতা সম্ভব হয়েছে। এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতে আত্মহারা স্প্যানিশ ফুটবলাররা। এই পথে স্পেনের ফুটবল আরও বহুদূর যাবে বলে প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আর্জেন্টিনাকে অসহায় করে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পুরস্কারেও স্প্যানিশদের জয় জয়কার। দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্ক্যালোনির। অজানা মেসির ভবিষ্যৎ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতকে চিঠি। ইতিবাচক সাড়ার আশা ঢাকার। রায় কার্যকরের প্রক্রিয়া চলমান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং সরকারের সমালোচনা করলে এখন গুম হওয়ার পরিস্থিতি নেই বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রাজনৈতিক ঐক্য না থাকলে গণতন্ত্র বিরোধী শক্তি উত্থানের শঙ্কা দূর। এই ছিল দুপুরের সময়। বিভাগের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।